আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গভর্নর জেনারেল ভাইসরয় পার্ট টু। পার্ট টু ইন দ্য সেন্স একদম আইএনএম এর ফার্স্ট ক্লাসে তোমরা যেটা পড়েছিলে সেটা হচ্ছে গভর্নর জেনারেল ভাইসরয় পার্ট ওয়ান। সেখানে আমরা কি পড়েছিলাম? আমরা সেখানে যেটা পড়েছিলাম, গভর্নর জেনারেল ভাইসরয় তাদের শুধু লিস্ট এবং টাইম ফ্রেম। তোমাদের বলেছিলাম এই টপিক থেকে কত ধরনের কোশ্চেন হয়। নাম্বার ওয়ান, তোমাকে বলবে গভর্নরের ক্রোনোলজি বা গভর্নর জেনারেলের ক্রোনোলজি বা ভাইসরয়ের ক্রোনোলজি। কোন ভাইসরয় কার পরে এসছেন সেটা আমরা ফার্স্ট ক্লাসে কমপ্লিট করেছি, তাহলে ক্রোনোলজি ফার্স্ট। সেকেন্ড, কে ফার্স্ট গভর্নর কে লাস্ট গভর্নর, কে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই টপিকটা মানে ফার্স্ট লাস্ট যেটা আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি বলেছি আমরা। ক্লাইভ, হেস্টিংস, বেন্টিং, ক্যানিং, রাজা গোপালাচারী ফরম্যাট শিখিয়েছিলাম তোমাদের। নাম্বার থ্রি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গভর্নরের এক্স্যাক্ট টাইম ফ্রেমের শুরু বা শেষটা আসে। মানে ধরো তোমায় বলতে পারে ক্যানিং কবে তোমার ভাইসরয় হয়েছে, বা তোমাকে বলতে পারে লর্ড কার্জন কবে ভাইসরয় হয়েছে। তাহলে স্পেসিফিক তোমার ইয়ার, ঠিক আছে, কত সালে ভাইসরয়, কত সালে গভর্নর, কে হয়েছে, ঠিক। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে এই গভর্নর কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছে, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোন অ্যাক্টের মাধ্যমে ভাইসরয় হয়েছে, সেটাও আমরা আগের ক্লাসে পড়েছি। ডিফারেন্ট অ্যাক্টসে তো পড়েছি, উপরন্তু আমরা সেই ক্লাসেও বলেছিলাম তোমার এই অ্যাক্টের ব্যাপারটা। যে পার্টটা আমরা ছেড়ে গেছিলাম, বলেছিলাম আইএনএম এর কিছুটা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা এই টপিকটা কমপ্লিট করব, সেটা হচ্ছে তোমার কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের টাইম ফ্রেমে কোন ইনসিডেন্টটা ঘটেছে, কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের টাইম ফ্রেমে কোন ইনসিডেন্টটা ঘটেছে। নাম্বার ওয়ান, কোনো গভর্নর জেনারেল বা ভাইসরয়ের কোনো সব্রিকুয়েট আছে কিনা, সব্রিকুয়েট মানে কোনো স্পেশাল নাম আছে কিনা, এই ব্যাপারটাকে আমরা এই ক্লাসটাতে করব। সেটাই হচ্ছে গভর্নর জেনারেল ভাইসরয় পার্ট টু। ক্লিয়ার? তো দেখো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন এমসিকিউ ঘেটে। দেখো তুমি যদি কোনো বই দেখো বা কোনো ধরো কম্প্যাক্ট বই দেখো, মানে কম্প্যাক্ট মানে যার মধ্যে সব কিছু রয়েছে, ঠিক আছে, তাহলে সেখানে তুমি দেখতে পাবে ওরা কি করে, প্রত্যেকটা গভর্নর জেনারেল ভাইসরয়ের নাম লিখে তার সময় কোন কোন ইনসিডেন্টগুলো ঘটেছে সেগুলোকে লিস্ট করে দেয়। তো সত্যি কথা বলতে তুমি যদি গভর্নর জেনারেল ভাইসরয়কে কাউন্ট করো, তাহলে অলমোস্ট 50 জন গভর্নর জেনারেল ভাইসরয় রয়েছে, অলমোস্ট। তো 50 জনের ইনসিডেন্ট পড়া লিটারালি সম্ভব বলে তোমার মনে হয়? এরম ভাবে পড়া সম্ভব নয়। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি পারিনি। মানে আমি তো পারিনি, ফলে অনেকেই পারবে না বলে আমার বিশ্বাস। ফলে এরম ভাবে এই টপিকটা পড়লে প্রবলেম হয়ে যায়। মানে বোঝাতে পারলাম তোমাকে? ধরো আমি তোমায় যদি বলি যে ফার্স্ট গভর্নর কে, ক্লাইভ, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভের আন্ডারে কি কি ঘটনা ঘটেছে? নাম্বার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তারপরে কে? হেনরি ভানসিটার্টের আন্ডারে কি কি ঘটেছে? এটা সম্ভব না মনে রাখা। সেই জন্য আমি কি করেছি, আমি যখনই বিভিন্ন এমসিকিউ বই ঘাটা শুরু করেছি, সেটা ডব্লিউবিসিএস বা অন্যান্য স্টেট এক্সামস বা ইউপিএসসি, আমি কি করেছি, আমি একটা খাতা তৈরি করেছি। যে খাতাতে আমি কি করেছি, আমি যখনই কোনো ইনসিডেন্ট ভাইসরয় রিলেটেড পরীক্ষায় এসছে সেগুলোকে লিস্ট করে দিয়েছি। এবং এটা একদিনে গড়ে ওঠেনি, যতদিন আমি ডব্লিউবিসিএস প্রিপারেশন নিয়েছি, যত এমসিকিউ ঘেটেছি, যখনই কোনো ভাইসরয় রিলেটেড ইনফরমেশন পেয়েছি আমি সেই খাতার সেই পেজে লিখেছি। এবং দিনের শেষে দেখা যাচ্ছে আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, সেটা 2 পেজ মতো, সব ভাইসরয়ের আন্ডারে কি কি ঘটনা ঘটেছে, ঠিক এই অবধি। দেখো এখনো শেষ নয় এটা। তোমরা এই আমার অর্ধেক বানানো ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কেন?
কারণ আমি চাইছি যে এরপরে তুমি যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গায় তুমি যখন এমসিকিউ ঘাটতে থাকবে ইনফরমেশন অ্যাড করতে থাকো। পড়াশোনার কিছু ধরন আছে, তুমি যদি গাতিয়ে পড়তে চাও না তাহলে তুমি পারবে না। হতে পারে এই টপিক থেকে তুমি প্রায় 300 মতো ইনফরমেশন পড়ে নিয়েছো, 300 মতো ইনফরমেশন পড়ে নিয়েছো, পারবে না মুখস্থ করতে। যেগুলো ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসছে সেইগুলোই তোমাকে পড়তে হবে লং রানে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না। ঠিক আছে, তো সেই জন্য আমি এই অসমাপ্ত জিনিসটাকে তোমাকে দিয়ে যাচ্ছি। যতবার তুমি এমসিকিউ ঘাটবে, যত ভাইসরয় সম্পর্কে পাবে, কোনোটাকে ইগনোর করবে না, সেইগুলো পড়বে। তাই আমার দেখো সেইগুলো তোমাদের সামনে আমি এই যে রিপ্রেজেন্ট করেছি, এগুলো আমি এখন পড়বো বা পড়াবো। দেখো, অনেকে বলতে পারে যে স্যার আপনি একটা কাজ করতে পারতেন, সমস্ত ইনফরমেশনগুলোকে এক জায়গায় করে দিতে পারতেন। মানে ধরো এখানেও কর্নওয়ালিস রয়েছে, আবার এখানেও কর্নওয়ালিস রয়েছে, তাহলে আপনি দুটো কর্নওয়ালিসকে এক জায়গায় করতে পারতেন। অনেকেই বলে কেন করিনি, করা তো ইজি ব্যাপার, এটাকে জাস্ট কপি করে তারপরে পেস্ট করে দিলেই হতো, কেন করিনি? তার কারণ হচ্ছে তাহলে এই পড়াটায় তুমি ভাবো, তুমি জানো এখানে সবগুলো সবগুলো লর্ড মায়ো, তো তুমি জানো এটাও লর্ড মায়ো, এটাও লর্ড মায়ো, ওটাও লর্ড মায়ো। তুমি যদি ডান দিকটা এরমভাবে ঢেকেও লেখো, ঠিক আছে, পুরো পোর্শনটাকে ঢেকেও দাও, তাহলে তুমি কি ভাববে? তুমি জানো প্রথম তিনটে বা শেষ তিনটে লর্ড মায়ো, তুমি না এক্সামটা দিতে পারবে না মনে মনে যে আমি পারছি কিনা এগুলোকে। বুঝতে পেরেছো? এই জন্য আমি উল্টো পাল্টা করে সাজিয়ে দিয়েছি। যদি তোমার কাছে ইজি হয় কাছাকাছি রাখা, তুমি কাছাকাছি রেখে দাও। এটা হচ্ছে যে ফরম্যাটে আমি এমসিকিউ পড়েছি সেই ফরম্যাটেই রেখে অ্যাড করে দিয়েছি। কেন? পরে যেন আমি ডান সাইডটা হাত দিয়ে ঢেকে বা বই দিয়ে ঢেকে আমি যেন বলতে পারি এই ডুরান্ট কমিশন লর্ড ল্যান্সডাউনের টাইমে হয়েছিল। আমি যেন ঢেকে বলতে পারি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট এটা লর্ড লিটন চালু করেছিল। বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে উল্টোপাল্টা করেই সাজানো রয়েছে। বোঝা গেল? তাহলে চলো আমরা শুরু করি। আমরা কি করেছি? লেফট সাইডে ইনসিডেন্টকে রেখেছি, রাইট সাইডে আমরা পার্সোনালিটি ইনভলভ। পার্সোনালিটি মানে গভর্নর হতে পারে, গভর্নর জেনারেল হতে পারে, ভাইসরয় হতে পারে, বা অন্য কেউও হতে পারে। অন্য কেউ মানে কোনো ইংলিশ ম্যান, যে গভর্নরও ছিল না, গভর্নর জেনারেলও ছিল না, ভাইসরয় ছিল না। যেমন আছে এখানে অনেকেই পাবে তুমি, দেখো ক্যাপ্টেন স্লিম্যান, ইনি কিন্তু গভর্নর জেনারেল ভাইসরয় ছিল না। ম্যালকম, বুঝতে পেরেছো? তো এরকম ভাবে কিছু ইনফরমেশনকে আমরা রেখেছি ইনফরমেশনের কনটেক্সটে। তো এখানে যেটা তোমাকে করতে হবে সেটা হলো যে ইনসিডেন্টগুলোর পাশাপাশি তোমাকে পার্সোনালিটি যারা ইনভলভ রয়েছে তাদের সম্পর্কে তোমাকে জানতে হবে। কিন্তু আমি এখানে যেটা করব, এখানে আমি কিছু ইনফরমেশনকে অ্যাড করব ইন দ্য সেন্স, ধরো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, কেন, এখানে আমি কিছু ইনফরমেশন তোমাদের বলবো পড়ানোর সাপেক্ষে। অ্যাকচুয়ালি এই টপিকটা পড়া উচিত একদম লাস্টে, একদম লাস্টে, যাতে করে তোমাদের আইএনএম সম্পর্কে একটা প্রগাঢ় ধারণা তৈরি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে এইটা টপিকটা ইম্পর্টেন্ট বলে আগে পড়ানো হয়। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড তোমাদের বলবো যাতে করে তোমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। যেমন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, এটা কি বা কেন সেটা না জেনে তুমি কি করে পড়বে যে লর্ড উইলিংডনের সময় এটা হয়েছিল। দেখো, রাউন্ড টেবিল কনফারেন্সকে আমরা শর্টে বলি আরটিসি। এই আরটিসি তিনটে হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। কি? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, অ্যান্সার সবই আমাদের নোটসে রয়েছে, পরে, এখন নয়, লাস্ট ক্লাসের আগের ক্লাসে। তাহলে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয় কেন বা কোন টাইম ফ্রেমে হয় সেটা সবার আগে বোঝো। দেখো, লর্ড উইলিংডন, এটা দেখলে তো তুমি বুঝতেই পারবে যে কোন টাইম ফ্রেমে হয়েছে, কিন্তু তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স যে হয় সেই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয় সেটা তোমাকে জানতে হবে। দেখো, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয় 1930 থেকে 1931-এ, সেকেন্ড ডেটটা হয় 1931-এ, আর থার্ড ডেটটা হয় 1932-তে। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, ক্লিয়ার? তাহলে দেখো, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড
রাউন্ড টেবিল কনফারেন্স, এখানে মেইন উদ্দেশ্য এই যে টাইম ফ্রেম না 1930, 1931 বা 32, এই টাইম ফ্রেমে কংগ্রেসের একটা বিরাট প্রভাব ছিল। এবং তোমরা নিশ্চয়ই 1929-এর লাহোর সেশন সম্পর্কে ডেফিনেটলি তুমি জানো। লাহোর সেশনে কংগ্রেস কি করেছিল? পূর্ণ স্বরাজের দাবি করে। পূর্ণ স্বরাজ মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, যে এতদিন অবধি মানে 1929-এর আগেও কোথাও না কোথাও কংগ্রেসের একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আমরা চাই ডমিনিয়ন স্ট্যাটাস। আমরা কি চাই? আমরা চাই ডমিনিয়ন স্ট্যাটাস। আচ্ছা, ডমিনিয়ন স্ট্যাটাস মানে কি? ডমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে ব্রিটিশ তোমরা উপরে থাকো, ব্রিটিশ তোমরা উপরে থাকো, আমরা তোমাদের নিচে থাকি, তোমরা আমাকে গাইড করো কি করে দেশ চালাতে হয়। এটা ডমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু 1929-এ জওহরলাল নেহেরুর প্রচেষ্টায় ইন্ডিয়া প্রথম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি করে 1929-এর লাহোর সেশন, যেটা তোমরা নিশ্চয়ই কংগ্রেসের ক্লাসে পড়েছো। এটা হয়ে যাওয়ার পরে ব্রিটিশদের প্রভাব অনেকটাই ডাউন হয়ে যায় ইন্ডিয়াতে। সেই জন্য ব্রিটিশরা ইন্ডিয়ানদের সঙ্গে সমঝোতা করার জন্য বা কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জন্য কংগ্রেসকে ডাকা হয় লন্ডনে, যে আসুন আপনাদের দাবি দাবা একটু শুনি। তাই রাউন্ড টেবিল কনফারেন্স করা হয় তোমার, যাতে করে তোমার দুপক্ষ একটা সমঝোতার মধ্যে যেতে পারে। ঠিক আছে? তো এর এই জন্যই নাম দেওয়া হয়েছে রাউন্ড টেবিল কনফারেন্স। তিনটে হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কার সময় হয়েছিল সেটা বলা হয়েছে লর্ড উইলিংটন। ঠিক। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের ডেটটা লিখে রাখো 1931। ক্লিয়ার? দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আচ্ছা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলছে অ্যাজ বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেবেলিয়ন সিন্স 1857। দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে কে বলেছেন যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেবেলিয়ন সিন্স, মানে আমরা সবাই জানি রিভোল্ট অফ 1857 হয় সব থেকে গুরুত্বপূর্ণ, যাকে আমরা মানে খুব গুরুত্বপূর্ণ একটা রেভলিউশন বলে থাকি ইন্ডিয়াতে, মহাবিদ্রোহ যার নাম দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই মহাবিদ্রোহ এরপর সব থেকে ভাইটাল মুভমেন্ট হচ্ছে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কবে হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট? 1942-তে, যাকে আমরা বলি ভারত ছাড়ো আন্দোলন। তুমি বুঝতে পারছো 1929-এর যে গোড়াপত্তন হয়েছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের, সেটা বাড়তে 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 আজকে 1942-তে আমরা বলছি এবার চলো, এবার ভারত ছাড়ো, এবার ভাগো। তাহলে এইটা এত একটা প্রগাঢ় আন্দোলন ছিল যে আমরা পড়বো কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে অল ডিটেলস। এটা কে বলেছিলেন? লর্ড লিনলিথগো সেই সময় ভাইসরয় ছিলেন। উনি বলেছিলেন যে 1857-এর পরে সব থেকে সিরিয়াস যে বিদ্রোহটা হয়েছিল সেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে? দেখো, ফার্স্ট এভার সেন্সাস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রথম সেন্সাস হয় কার সময়? লর্ড মায়োর টাইম ফ্রেমে। ফার্স্ট এভার সেন্সাস। পরীক্ষায় কোশ্চেন দেয় যে সেন্সাস কার সময় চালু হয়, সেন্সাস কার সময় চালু হয়। এটা অ্যাকচুয়ালি তোমার লর্ড মায়ো, এবং ডেটটা সম্ভবত 1871 প্রথম সেন্সাস চালু হয়। আর মায়োর টাইম ফ্রেম তোমরা নিশ্চয়ই জানো, 1869 থেকে 1872। তাহলে তার মধ্যেই পড়ছে শেষ সেন্সাস প্রথম। দেখো, পলিসি অফ ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন। দেখো, পলিসি অফ ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন এটা হয়েছিল 1870-তে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন মানে দেখো বোঝাই যাচ্ছে। ডিসেন্ট্রালাইজেশন মানে কি? ডিসেন্ট্রালাইজেশন মানে ক্ষমতাকে ডি করে দাও, সেন্ট্রাল থেকে কমিয়ে দাও, ডিসেন্ট্রাল করে দাও। ডিসেন্ট্রাল মানে
দেখো, ধরো আম, পুরো ক্ষমতাটা এখন কেন্দ্রের হাতে রয়েছে, মোদি গভর্নমেন্টের কাছে। এবার মোদি গভর্নমেন্ট যদি মনে করেন যে না, কিছু কিছু ক্ষমতা আমি স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেব, ঠিক আছে, যে ক্ষমতার ওপরে আমার কোনো অধিকার থাকবে না, তাহলে সেন্ট্রালের ক্ষমতা ডি করা হচ্ছে, তাই এর নাম ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। তো দেখো 1870-তে টাকা পয়সা যে ক্ষমতা, সেটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়, মানে সমস্ত ক্ষমতা সেন্টারের হাতে থাকবে না, কিছু কিছু ক্ষমতা, যেমন তোমার যে টেরিটরিগুলো রয়েছে ইন্ডিয়ার, ঠিক আছে, সেই ক্ষমতাগুলো সেই ক্ষমতাগুলো বা সেখানের যে ট্যাক্স কালেকশন, সেটা সেন্ট্রাল আর পাবে না, সেই স্টেট অথরিটি বা টেরিটোরিয়াল অথরিটিরা পাবে। তাহলে ফাইন্যান্সিয়াল ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল কার সময়? লর্ড মায়োর সময়। দেখো ইন্ট্রোডাকশন অফ স্টেট রেলওয়ে। দেখো, তাহলে স্টেটে রেলওয়ে চালু করেছিল লর্ড মায়ো, ঠিক আছে, রেলওয়ে চালু হয়েছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা একটু আগেই বললাম 1942। তাহলে 1942-তে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, সেটা সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। এবং লর্ড লিনলিথগো কি বলেছিলেন? বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেবেলিয়ান সিন্স 1857। দেখো ট্রিপল অ্যালায়েন্স এগেইনস্ট টিপু সুলতান, তোমরা নিশ্চয়ই পড়েছো এই পার্টটা, ব্রিটিশ ওয়ার অ্যান্ড এক্সপানশন, আমাদের যে নোটটা রয়েছে সেখানে, যে ট্রিপল অ্যালায়েন্স এগেইনস্ট টিপু সুলতান। আচ্ছা, ট্রিপল অ্যালায়েন্স মানে চুক্তি, একটা বিখ্যাত চুক্তি হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সঙ্গে টিপু সুলতানের। এবং তোমরা যখন ব্রিটিশ ওয়ার অ্যান্ড এক্সপ্যানশন পড়েছিলে, মনে আছে মাইশোরের যে বিদ্রোহ হয়েছিল, এবং কতগুলো বিদ্রোহ হয়েছিল মাইশোরের সঙ্গে? চারটে বিদ্রোহ হয়েছিল। ফার্স্ট অ্যাংলো মাইশর, সেকেন্ড অ্যাংলো মাইশর, থার্ড অ্যাংলো মাইশর, ফোর্থ অ্যাংলো মাইশর। তো সেখানে আলটিমেটলি টিপুর সঙ্গে প্রথমে তো হায়দার আলী ফাইট করেছিল। তো হায়দার আলী যখন ক্যান্সারে মারা যান, তখন তার ছেলে টিপু সুলতানের সঙ্গে আলটিমেটলি কর্নওয়ালিসের ফাইটিং হয়। এবং এবং এই শ্রীরঙ্গপত্তমের ট্রিটি হয়েছিল, ম্যাঙ্গালোরের ট্রিটি হয়েছিল, মাদ্রাজের ট্রিটি হয়েছিল, মানে অনেকগুলো ট্রিটি হয়েছিল, ট্রিপল অ্যালায়েন্স, ঠিক আছে। তো টিপুর সঙ্গে কার হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো ডুরান্ড কমিশন, ডুরান্ড কমিশন কার সময় হয়? ডুরান্ড কমিশন হয় লর্ড ল্যান্সডাউনের সময়। এই ডুরান্ড কমিশন আমরা নিশ্চয়ই জানি, তুমি যখন জিওগ্রাফি পড়েছিলে, তো জিওগ্রাফিতে তোমরা ডুরান্ড লাইন পড়েছো, ডুরান্ড লাইন। তো এটা অ্যাকচুয়ালি তোমার 1893-তে ডুরান্ড কমিশন কি ডিমার্কেশন করে দেয়? ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন ডিমার্কেট করেন কিসের কিসের মধ্যে? ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, ঠিক। তো এটা তোমার কি, এটা হচ্ছে লর্ড ল্যান্সডাউনের টাইম ফ্রেমে আলটিমেটলি এই ডুরান্ড কমিশন বসে। তো মাথায় রাখবে ল্যান্ডসডাউন, তো এটা অ্যাকচুয়ালি ল্যান্ড ল্যান্ড একটা ব্যাপার রয়েছে না, তো ল্যান্ডে যে রেখা টানা হয় সেটাই হচ্ছে ডুরান্ড রেখা। তো এটা হচ্ছে ইন্ডিয়া এবং আফগানিস্তানের টাইম ফ্রেমে হয়। দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন লোকাল কোড, মানে ধরো আজকে ওয়েস্ট বেঙ্গলে একটা লোকাল কোড রয়েছে, তাহলে ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের মানুষ বাংলায় কথা বলে, এবং ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত। তো এরা যদি আমি কোডগুলোতে ইংলিশ ভাষা ইউজ করি, তাহলে এই মানুষগুলো না বুঝতে পারবে, না তাদের অভিযোগ জানাতে পারবে, না গভর্নমেন্ট কি রায় দিয়েছে তা বুঝতে পারবে, বা কোর্ট কি রায় দিয়েছে তা বুঝতে পারবে। তো এটা এটা এক প্রকারের ঠিকঠাক জাস্টিস হবে না, না। সেজন্য লোকাল কোর্টগুলোতে সবসময় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। এই প্রভিশন কে দিয়েছিলেন? উইলিয়াম বেন্টিঙ্ক, উইলিয়াম বেন্টিঙ্ক। ক্লিয়ার? তাহলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইন লোকাল কোর্ট, উইলিয়াম বেন্টিঙ্ক। দেখো পলিসি অফ রিং ফেন্স আর বাফার স্টেট, এটা কে দিয়েছে? এটা ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, রিং ফেন্স বা বাফার স্টেট এই কনসেপ্টটা আনা হয়েছিল
ওই ধরে নাও 1765 থেকে 1813 এই টাইম ফ্রেমে, ঠিক আছে। তো ওয়ারেন হেস্টিংস প্রথমেই রিং ফেন্স বা বাফার স্টেটের কথা বলে। তার মানে হচ্ছে, দেখো বাফার স্টেট কাকে বলা হয়। বাফার স্টেট মানে ধরো আজকে ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তান পাশাপাশি দুটো কান্ট্রি, ধরো কোনো কারণে কোনো একটা জায়গা নিয়ে বা কোনো একটা ইস্যু নিয়ে দুজনের মধ্যে একটা প্রবলেম তৈরি হলো, ঠিক আছে। তো এই এই প্রবলেমটাকে সলভ করার দায়িত্ব দেওয়া হয় কি, এই মাঝের কোনো একটা স্টেটকে, বা আমরা চুক্তি করে তাদের হাতেই দায়িত্ব দিই যে যদি কোনো সমস্যা হয় তোমরা এই সমস্যার সমাধান করো, মাঝে যে যারা রয়েছে এদের বলা হয় বাফার স্টেট। যেমন তুমি যদি একটা তোমার বাড়ির জানালা বা দরজা দেখো, তাহলে দেখতে পাবে দরজার পেছনে একটা রাবারের মতো এরম একটা জিনিস লাগানো থাকে দরজার পেছনে, যাতে ওই দরজাটা জোরে ধাক্কা খেলে ওই রাবারটা গিয়ে আগে লাগে, দেন দরজাটাকে প্রোটেক্ট করে, ঠিক আছে। দরজা এবং দেওয়ালের মাঝে যে জিনিসটা বসে রয়েছে সেটা হচ্ছে বাফার। দেখবে তোমরা নিশ্চয়ই যারা বাড়ি ঘর করেছো বা নিজের দরজার উল্টো দিকে তাকিয়ে দেখো, একটা বাফার লাগানো রয়েছে যাতে করে দরজার ক্ষতি না হয়। বাফার অলওয়েজ কি করে, বাফারিং করে যাতে করে ক্ষতি না হয়। তো এরকম বাফার স্টেট কনসেপ্টটা কে এনেছিলেন, কনসেপ্টটা ওয়ারেন হেস্টিংস। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে ব্রিটিশরা মেইনলি তিনটে টেরিটরিতে সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। কোন তিনটে টেরিটরি আমরা সবাই জানি, বেঙ্গল, মাদ্রাজ এবং বম্বে। বেঙ্গল, মাদ্রাজ অ্যান্ড বম্বে, এই তিনটে টেরিটরি একে সুরক্ষিত রাখার জন্য এই টেরিটরিতে চারপাশে ওরা কিছু বাফার স্টেট তৈরি করে, যাতে করে এখানে যেহেতু আমাদের মেন সেন্টার, এখানে যেন কেউ না আসতে পারে। তাই এখানে সুরক্ষা দেওয়ার জন্য এরা এই তিনটে টেরিটরির চারপাশে বাফার স্টেটের কনসেপ্ট নিয়ে আসে, যে কিছু হলেই আগে সেখানে প্রবলেম জ্বালানো হবে, তারপর গিয়ে নতুন কিছু হবে। তাহলে এটাকে বলা হচ্ছে রিং ফেন্স। মানে ফেন্স মানে কি, বেড়া, তাহলে একটা গোলাকার বেড়া দেওয়া হয়েছে ওই তিনটে টেরিটরির পাশে, তাই এর নাম রিং ফেন্স। কে চালু করেছিলেন, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার ক্রিশ্চিয়ান ভাইসরয়। কাকে বলা হয়, লর্ড আরউইনকে আমরা ক্রিশ্চিয়ান ভাইসরয় বলে থাকি, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো পোস্টেজ স্ট্যাম্প, দেখো পোস্টেজ স্ট্যাম্প মানে পোস্টেজ ফ্যাসিলিটি, মানে স্ট্যাম্প ফ্যাসিলিটি, ঠিক আছে। এটা কে এনেছেন, এটা এনেছেন তোমার লর্ড ডালহৌসি। মানে তুমি ভাবো যে তুমি যদি কোনো পোস্টালে কোনো চিঠি পাঠাতে চাও, তাহলে উইদাউট স্ট্যাম্প তোমার সেই চিঠিটা ইনভ্যালিড, ক্লিয়ার। তো এটা হচ্ছে পোস্টেজ স্ট্যাম্প, এইটা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। দেখো দীপাবলি ডিক্লারেশন, দীপাবলি ডিক্লারেশন কি, 1929। দেখো 1929-এর এই দীপাবলি ডিক্লারেশনটা তুমি যদি এর ব্যাকগ্রাউন্ড জানো, তাহলে সত্যি তুমি এক প্রকারের অবাক হয়ে যাবে। দেখো দীপাবলি ডিক্লারেশনের ব্যাকগ্রাউন্ড বলার আগে আমাকে চলে যেতে হবে তার ঠিক এক বছর আগে, 1928-এ। এই 1928-এ কি হয় জানো, এই 1928-এ একটা রিপোর্ট পাবলিশ হয়, তার নাম নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট পাবলিশ করে দুজন, একজন মতিলাল নেহেরু আর একজন তাজ বাহাদুর সপ্রু। এই দুজন যে রিপোর্টটা পাবলিশ করে, সেখানে তারা কারো সঙ্গে কনসাল্ট না করেই নেহেরু রিপোর্টে একটা একটা দাবি করে, সেটাকে বলা হয়, তুমি বলতে পারো যে একটা একটা ডিম্যান্ড করে কি, ব্রিটিশদের কাছ থেকে ডমিনিয়ন স্ট্যাটাস, ডমিনিয়ন ডমিনিয়ন স্ট্যাটাস ডমিনিয়ন স্ট্যাটাস 1928, কারো সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। তুমি ভাবো ব্রিটিশরা কোথাও না কোথাও এই ডমিনেন্স স্ট্যাটাস যাওয়ার জন্য রেডি, আর ভারতীয়রা সেই সময় ডমিনেন্স স্ট্যাটাস চাইছে। আরে ভাই, ডমিনেন্স স্ট্যাটাসের গল্প 1920-র অসহযোগ আন্দোলনের আগেই চলে গেছে। ফলে এখন আর ডমিনেন্স স্ট্যাটাস ইন্ডিয়ানরা চায় না, হয়তো অন্য কোনো ইন রিপ্লেসমেন্টে দাবি করেনি, বাট তারা চায় না ডমিনেন্স স্ট্যাটাস।
লিটারালি দরকার নেই আমাদের। ঠিক আছে, এটা এক প্রকারের বলতে চেয়েছে। কিন্তু কারো সঙ্গে আলোচনা ছাড়াই এই মতিলাল নেহেরু এবং তেজ বাহাদুর সপ্রু ব্রিটিশদের কাছে একটা ডিমান্ড করে ডমিনেন্স ট্রাস্ট, এবং সেই সময়ে ব্রিটিশরা এই রিপোর্টকে অ্যাকসেপ্ট করে যে ডিক্লারেশন দেয় তার নাম দীপাবলি ডিক্লারেশন। দীপাবলি ফেস্টিভ্যালের টাইম ফ্রেমে ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে হ্যাঁ, আমরা এই রিপোর্ট মেনে নিচ্ছি এবং আমরা আপনাদের ডমিনেন্স ট্রাস্ট দেওয়ার জন্য রেডি। তাহলে দীপাবলি ডিক্লারেশনকে কি বলা হয়? আরউইন অফার। আরউইন অফার দেয় যে ওকে, ডান। তাই দীপাবলি ডিক্লারেশনটা কোন ভাইসরয়ের টাইম ফ্রেমে হয়? লর্ড আরউইন। এবং এই দীপাবলি ডিক্লারেশনটাকে ফলস বলে দাবি করেন, এবং এই ডিক্লারেশনকে মানে আমরা চাই না, আমরা ডমিনেন্স স্ট্যাটাস চাই না, সেই জন্য ইমিডিয়েটলি দীপাবলি ডিক্লারেশন 1929-এ দেওয়ার সাথে সাথেই কংগ্রেস ইমিডিয়েটলি লাহোর সেশন ডেকে নেয় এবং মতিলাল নেহেরুর এই রিপোর্টকে ক্যান্সেল করে তারা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দাবি করে। বুঝতে পেরেছ? লাহোর সেশনের পেছনের ব্যাকগ্রাউন্ড দীপাবলি ডিক্লারেশন আরউইন দিয়েছিলেন। নেক্সট হচ্ছে তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট। দেখো এটাও আমরা পড়বো, এগুলো সবই আমরা অলমোস্ট লাস্ট ক্লাসে দিকে গিয়ে পড়বো। দেখো পার্মানেন্ট সেটেলমেন্ট মানে হচ্ছে রাজস্ব ব্যবস্থা, মানে ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম। দেখো পার্মানেন্ট সেটেলমেন্ট আনা হয় কবে? 1793-তে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা ইন্ডিয়া থেকে রেভিনিউ কালেক্ট করার জন্য অনেকগুলো বন্দোবস্ত নিয়ে আসে, যেমন 5 ইয়ার সেটেলমেন্ট, 1 ইয়ার সেটেলমেন্ট, 10 ইয়ার সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট, মিরাজদারি, রাওয়াতওয়ারি, মহলওয়ারি, মানে 1 সালা, 10 সালা, 5 সালা বন্দোবস্ত করে, অনেক ধরনের বন্দোবস্ত করে তারা বিভিন্ন ধরনের রাজস্ব কালেক্ট করার চেষ্টা করত। তার মধ্যে সব থেকে পপুলার যে তোমার সেটেলমেন্ট, সেটাই হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। অ্যাকচুয়ালি দিস পার্মানেন্ট সেটেলমেন্ট ইজ দ্য কনভার্টেড ভার্সন অফ 10 ইয়ার সেটেলমেন্ট। 10 বছরের যে সেটেলমেন্ট তার কনভার্টেড ভার্সনই কিন্তু এই পার্মানেন্ট সেটেলমেন্ট। 10 বছরের সেটেলমেন্ট মানে কি? একজন ফার্মার, তার সাথে ব্রিটিশের 10 বছরের চুক্তি থাকবে যে এই ল্যান্ডের ওনার তুমি 10 বছর অবধি থাকবে যদি সঠিক সময় তুমি এই 10 বছরে সঠিক সময় তুমি যদি রেভিনিউটা আমাদের হাতে তুলে দিতে পারো, তবে 10 বছরের জন্য এই ল্যান্ড তোমার। ফাইন, তুমি চাষ করবে, তার হয়তো 89% ফসল আমাদের দেবে এবং 11% ফসল তুমি পাবে, এরকম একটা চুক্তি। যদিও এখানে এত সহজে জিনিসটা হয়নি, ফার্ম এবং ব্রিটিশদের মাঝে যারা ছিল সেটা হচ্ছে জমিনদার। তো এই পার্মানেন্ট সেটেলমেন্টকে আমরা কি বলে থাকি? জমিনদারি সিস্টেম। যাই হোক, একটু পরে আসছি। 10 বছরের ব্যাপারটা হলো, তো ব্রিটিশরা দেখছে যে 10 বছর পরে আবার নতুন করে অকশনে তোলো, ল্যান্ডটা আবার নাও। তো ওই 10 বছরের সেটেলমেন্ট চলাকালীন সময়ে, কারণ 10 বছরের সেটেলমেন্ট চালু হয়, মানে 10 ইয়ার সেটেলমেন্ট চালু হয় 1790-তে, তাহলে একটা 10 বছরও এখনো কিন্তু কমপ্লিট হয়নি, তো 1790-তে যখন ব্রিটিশ দেখছে যে না আবার 10 বছর পরে অকশনে তুলবেও, তার থেকে সেইটাকে কনভার্ট করে বলে দিল পার্মানেন্ট সেটেলমেন্ট, যে না এখন আর 10 বছরের জন্য ল্যান্ড তোমার নয়, লাইফ টাইম তোমার, যদি তুমি সঠিক সময় সঠিক রেভিনিউ দিতে পারো। ঠিক আছে? এবং এই পার্মানেন্ট সেটেলমেন্টকে ওই জন্য বলা হয় জমিনদারি সিস্টেম, কারণ মাঝে একটা মধ্যস্বত্বভোগী জমিনদার থেকে গেছে। ক্লিয়ার? এই পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে একটা ল খুব গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় সানসেট ল। সানসেট ল কি? সানসেট ল হচ্ছে এই পার্মানেন্ট সেটেলমেন্টে ততক্ষণই পার্মানেন্ট থাকবে যদি তুমি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে, সানসেট হওয়ার আগে তুমি যদি রাজস্ব জমা দিতে পারো, তাহলে সেই জমি তোমার।
লাইফ টাইমের জন্য, তাই এটাকে বলা হয় সানসেট ল। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেল। নেক্সট নেক্সট হচ্ছে কলকাতা, মাদ্রাজ, মুম্বাই হাইকোর্ট কার সময় লঞ্চ হয়েছিল? 1865-এ লর্ড লরেন্সের সময়। লর্ড লরেন্সের সময়, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে, লর্ড লরেন্স, কলকাতা, মাদ্রাজ, মুম্বাই হাইকোর্ট চালু হয়। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কার সময় হয়? লর্ড লিটন। দেখো ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট লর্ড লিটনের টাইম ফ্রেম, এখানেই বোঝাই যাচ্ছে। দেখো লর্ড লিটন খুব একটা ভালো মানুষ ছিলেন না, আমরা সবাই জানি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লর্ড লিটন যত প্রকারের রুল চালু করেছে, এটাকে বলা হয় নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন। আচ্ছা, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনে কি বলা হয়েছে? নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে যে কোনো নাটক যদি ব্রিটিশদের এগেনস্টে হয় তাহলে সেই নাটক পাবলিশ করা যাবে না। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কোনো প্রেস বা সংবাদ মাধ্যম যদি ব্রিটিশদের এগেনস্টে কোনো কথা বলে তাহলে সেই সংবাদ প্রকাশ করা যাবে না। সব কে এনেছে? লর্ড লিটন। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ওয়েস্টার্ন এডুকেশন এটা চালু করেন কে? এটা চালু করেন হচ্ছেন লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং বা উইলিয়াম বেন্টিং। তাহলে উইলিয়াম বেন্টিং কি করেছেন? ওয়েস্টার্ন এডুকেশনকে ইন্ডিয়াতে নিয়ে এসছেন, এটা আমরা সবাই জানি। তাহলে উইলিয়াম বেন্টিং হবে এর অ্যান্সার। নেক্সট দেখো, ইয়ং হাজব্যান্ড মিশন টু তিবেত, লর্ড কার্জন। আচ্ছা, ইয়ং হাজব্যান্ড মিশন ব্যাপারটা কি? দেখো ইয়ং হাজব্যান্ড মিশন এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেমকে সলভ করার জন্য এই মিশনটাকে পাঠানো হয়। কোথায় পাঠানো হয়? তিবেতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লর্ড তোমার কার্জন কি করেছিল? ইয়াং হাজবেন্ড মিশন পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি ইয়াং হাজবেন্ড মিশন হচ্ছে একটা মিলিটারি এক্সপিডিশন, তিবেতে পাঠিয়েছিল। কিসের জন্য? রাশিয়া এই সময় প্রচুর রাশিয়ান ইনফিল্ট্রেশন হয়েছিল তিবেতে, মানে তিবেতে প্রচুর রাশিয়ানরা ঢুকে গেছিল, ঠিক আছে? এবং রাশিয়া এবং তিবেত এই যে বাউন্ডারি যে ডিসপুট ছিল, ঠিক আছে, এই তিবেত আর সিকিম, বিশেষ করে তিব্বতের সঙ্গে সিকিমের যে বাউন্ডারি ডিসপুট ছিল, ঠিক আছে, সেই ডিসপুট সলভ করা এবং রাশিয়ান ইনফিল্ট্রেশন টু তিবেত এইটাকে আটকানোর জন্য এই ধরো 1903 এবং 1904 এই সময়ে একটা মিশন পাঠানো হয়, তার নাম ইয়াং হাজব্যান্ড মিশন, ঠিক আছে? এই মিশনের মেইন তাৎপর্য দুটো, এই মিশনের মেইন তাৎপর্য দুটো। এক হচ্ছে তোমার রাশিয়ান ইনফিল্ট্রেশন আটকানো এবং 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 তোমার তিবেত এবং তোমার সিকিমের যে বাউন্ডারি সেই ডিসপুটটাকে সলভ করা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলা হচ্ছে তোমার ভাইসরয় ডেসক্রাইব অ্যাজ ব্রিলিয়ান্ট ফেলিয়ার, কাকে বলা হয়? লর্ড লিটন। আচ্ছা, ব্রিলিয়ান্ট ফেলিয়ার কেন? তার কারণ হচ্ছে ইনি খুব ব্রিলিয়ান্ট ছিলেন। লিটন কেন? দেখো ব্রিটিশদের এগেইনস্টে যে কথাগুলো বলা হয়েছে, যেমন ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই যে যে কথাগুলো ব্রিটিশদের এগেইনস্টে বলা হয়েছে বা বলা হতে পারে, সেইগুলোকে উনি আটকেছেন। তাহলে ব্রিলিয়ান্ট ডিসিশন নিয়েছেন কার তরফ থেকে? ইংলিশদের তরফ থেকে। ফেলিয়ার কেন? আলটিমেটলি এইগুলোকে ইন্ডিয়া মেনে নিয়েছে কি? মেনে নেয়নি। তাহলে আলটিমেটলি এগুলো ইন্ডিয়াতে ফেলই করেছে, কারণ ইন্ডিয়ারা মেনে নেয়নি বলেই রিপন রিপন কিন্তু এইগুলোকে সব নাকচ করে দেয়। তাই রিপনকে কি বলা হয়? ফ্রেন্ড অফ ইন্ডিয়া। রিপনকে আমরা কি বলি? ফ্রেন্ড অফ ইন্ডিয়া। কেন? কারণ এই লিটন যে ডিসিশন নিয়েছিল সেগুলোকে অলমোস্ট সবই নাকচ করে দিয়েছিল রিপন। দেখো, অ্যানাউন্সড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। দেখো এখানে কুইন ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার রানী
বলে ঘোষণা করেছিলেন কে? লর্ড লিটন। ঠিক আছে, এটাও পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় যে ভিক্টোরিয়াকে রানী বলে ঘোষণা করেন লর্ড লিটন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট দেখো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউসড, লর্ড কর্নওয়ালিস। দেখো যদি বলা হয় সিস্টেম অফ সিভিল সার্ভিস, তাহলে অ্যান্সার কি হবে? লর্ড ডালহৌসি। আর ইন্ডিয়ান সিভিল সার্ভিস যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। যখনই সিভিল সার্ভিসের সঙ্গে ইন্ডিয়া টার্মটা থাকবে তখনই তোমরা কি করবে? কর্নওয়ালিসকে জুড়ে দেবে। যখন শুধু সিভিল সার্ভিস থাকবে, কোনো ইন্ডিয়া ওয়ার্ডটাই থাকবে না, তখন ডালহৌসিকে দিয়ে দেবে। এটা কিন্তু খুব গোলাতো, সেই জন্য একটা জায়গায় করে দেওয়া হয়েছে। দেখো, দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড। সতীদাহ প্রথা তোমরা নিশ্চয়ই জানো, যে একজন কম বয়সী মেয়ের সঙ্গে একজন বুড়োকে বিয়ে দেওয়া হচ্ছে, বুড়ো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে ওই আগুনে, মানে কি নৃশংস একটা মানে প্রথা হিন্দু ধর্মে, ভাবো। তো সেটাকে ব্যান করেছিলেন কে? উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, এর জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম ওনাকে ফেস করতে হয়েছে, বাট এটা সত্যি দরকার ছিল ইন্ডিয়ার তরফ থেকে। দেখো, ক্রিপস মিশন, ক্রিপস মিশন লর্ড লিনলিথগো। দেখো ক্রিপস মিশনেও আমরা পরে পড়বো, ক্রিপস মিশন খুব গুরুত্বপূর্ণ একটা মিশন। ক্রিপস মিশনকে কি বলা হয়? ক্রিপস মিশনকে বলা হয় সিঙ্গেল মেম্বার্ড মিশন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্রিপস মিশনের সঙ্গে অনেকে ক্যাবিনেট মিশনকে গুলিয়ে ফেলে। ক্রিপস মিশনকে পাঠানো হয় 1942-তে। ক্রিপস মিশন ইজ আ সিঙ্গেল মেম্বার্ড মিশন। ঠিক আছে, এর মেইন উদ্দেশ্য কি ছিল? মেইন উদ্দেশ্য ছিল যে, দেখো 1942-তে কেন? কারণ আমরা জানি যে এই 1929-এ 1929-এ যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চালু হয়েছে, সেই লড়াই তো শুরু হলো। প্লাস এর মধ্যে আরেকটা গন্ডগোল কি হয়ে যায়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু, ওয়ার্ল্ড ওয়ার টু 1939-এ। এখানে একটা গন্ডগোল শুরু হয়েছে কি? এই ওয়ার্ল্ড ওয়ার টুতে ব্রিটিশরা ইন্ডিয়াকে পার্ট অফ ব্রিটিশ বলে ঘোষণা করে দেয়। মুশকিল তো সেখানে, এক তো 1929-এ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইছে, এই 1939-এ যে ওয়ার্ল্ড ওয়ার টু হয়, এই ওয়ার্ল্ড ওয়ার টুতে ব্রিটিশরা ইন্ডিয়াকে পার্ট অফ ব্রিটিশ, মানে ওয়ার্ল্ড ওয়ার টু ইন্ডিয়াকে ব্রিটিশের অংশ বলে ঘোষণা করা হয়েছে। তার মানে ইন্ডিয়া এখন ওয়ার্ল্ড ওয়ার টু এর পার্ট হয়ে গেল। এই ঘটনায় কংগ্রেস এত অখুশি হয় যে আপনারা কি করে আমাদের দেশকে ওয়ার্ল্ড ওয়ার টু এর মধ্যে ইনক্লুড করলেন আপনার পার্ট হিসাবে। তো কংগ্রেসরা তখন বিরাট বিদ্রোহ শুরু করে দেয়, অসহযোগিতা শুরু করে দেয়, এবং সমস্ত মিনিস্ট্রি থেকে কংগ্রেসের সঙ্গে যে সমঝোতা ছিল সেই সমস্ত মিনিস্ট্রি থেকে তারা পদত্যাগ করা শুরু করে। সেই প্রবলেম সলভের জন্য ক্রিপস মিশনকে পাঠানো হয় যে যাও যাও যাও, এই সময় ভারতকে ঠান্ডা করো, মহা মুশকিলে আছি। মুশকিল কেন? ওয়ার্ল্ড ওয়ার টু সামলাবো নাকি ভারতের আন্দোলন সামলাবো? সেই সময় ক্রিপস মিশনকে পাঠানো হয়। দিস এ সিঙ্গেল মেম্বার মিশন। স্টাফোর্ড ক্রিপস ছিলেন এর মেইন লিডার, এবং আলটিমেটলি পাঠায় কে? লর্ড লিনলিথগো। কুইট ইন্ডিয়া মুভমেন্টের টাইম ফ্রেমে যিনি ছিলেন তিনিই হবে, কারণ আমরা প্রথমেই পড়েছি কুইট ইন্ডিয়া মুভমেন্ট লর্ড লিনলিথগো টাইম ফ্রেমে হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, সেম এখানে কি বলছে? ন্যাশনাল কংগ্রেস হ্যাড endeavored to instruct the government, but the government has refused to be instructed. দেখো, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমকে আমরা নিশ্চয়ই জানি যে কংগ্রেসের জনক, কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ফাদার। তো আলটিমেটলি কংগ্রেস তৈরির পেছনে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের কি উদ্দেশ্য ছিল? যে একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের থ্রু দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে কন্ট্রোল করবে, এটাই উদ্দেশ্য ছিল, মেইন উদ্দেশ্য তো তাই ছিল। এবার যখন আলটিমেটলি 1905-এ কংগ্রেসটা কাইন্ড অফ ইন্ডিয়ান কংগ্রেস হয়ে গেল, যখনই তোমার বঙ্গভঙ্গ আন্দোলন হলো,
তখন যে স্বদেশী মুভমেন্টের মাধ্যমে কংগ্রেসটা কাইন্ড অফ ইন্ডিয়ানদের কংগ্রেস হয়ে গেছিল। তখন অ্যালান অক্টুয়েন হিউম বলেছিলেন ন্যাশনাল কংগ্রেস হ্যাড endeavored টু ইনস্ট্রাক্ট দ্য গভর্নমেন্ট বাট দ্য গভর্নমেন্ট হ্যাজ রিফিউজ টু বি ইনস্ট্রাক্টেড। মানে অ্যালান অক্টুয়েন হিউম বলছে যে ন্যাশনাল কংগ্রেস চেয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টকে রুল করার বা ইনস্ট্রাকশন দেওয়ার, বাট ব্রিটিশ গভর্নমেন্ট সেই ইনস্ট্রাকশন শোনেনি। ঠিক আছে, সেই অ্যালান অক্টুয়েন হিউমের এটা বিখ্যাত প্রবাদ। দেখো আর্মস অ্যাক্ট। আচ্ছা, আর্মস অ্যাক্ট মানে কি? অস্ত্র আইন। দেখো সব ভুলভাল রুল চালু করেন কে? লর্ড লিটন। অস্ত্র রাখতে পারবে না, অস্ত্র রাখতে পারবে না, ঠিক আছে, সেটা হচ্ছে আর্মস অ্যাক্ট। তো সেটা লর্ড লিটনের টাইম ফ্রেমে আনা হয়। দেখো সিন্ধু অ্যানেক্স কার সময় সিন্ধু মানে অ্যানেক্সান হয়েছিল? সিন্ধু অ্যানেক্সান হয়েছিল কার সময়? পরীক্ষায় কোশ্চেন দেয় লর্ড এলেন বোরোর সময়। লর্ড এলেন বোরোর টাইম ফ্রেমে সিন্ধুকে ক্যাপচার করা হয়। এই যে সানসেট ল, সানসেট ল মানে আমি তোমাকে একটু আগেই বললাম না, সেই পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে একটা ল রয়েছে যার নাম সানসেট। তাহলে সানসেট ল হচ্ছে লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, সানসেট ল। এটার বলার কিছু নেই, এটা একটু আগেই বলে দিয়েছি। দেখো ইন্ট্রোডাকশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইংলিশ আনার যে প্রচেষ্টা আমরা সবাই জানি উইলিয়াম বেন্টিং, এবং এটাকে অন্য ভাষায়ও এখানে বলা হয়েছে। দেখো উইলিয়াম বেন্টিং, এই যে ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ওয়েস্টার্ন এডুকেশন মানেই কাইন্ড অফ ইংলিশ। ইংলিশকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করার মেইন প্রচেষ্টা কার ছিল? উইলিয়াম বেন্টিংকের। দেখো পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যাকে বলা হয় পিডব্লিউডি, মানে রাস্তাঘাট সারাই মেরামত এগুলো করার যে ডিপার্টমেন্ট সেটাও তৈরি করেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি কমিশন অ্যান্ড পাবলিক কমিশন। অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি কমিশন অ্যান্ড পাবলিক কমিশন এটা লর্ড কার্জনের টাইম ফ্রেমে আনা হয়। ঠিক আছে, আচ্ছা ইউনিভার্সিটি কমিশন অ্যান্ড পাবলিক কমিশন এর থ্রু দিয়ে ইউনিভার্সিটি এবং পাবলিকের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হবে, সেটাই হচ্ছে লর্ড কার্জন, এটাও আমরা জানি। দেখো নেক্সট হচ্ছে অ্যানশিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট। মনুমেন্টের অ্যানশিয়েন্ট মনুমেন্টকে সংরক্ষণ করা, সেটাকে প্রোটেক্ট করার যে অ্যাক্ট সেটা চালু করেন লর্ড কার্জন। খুব ভালো একটা অ্যাক্ট চালু করেছেন। ঠিক আছে, দেখো নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টুক অ্যাকশন এগেইনস্ট দ্য পিন্ডার্স। টুক অ্যাকশন এগেইনস্ট দ্য পিন্ডার্স। দেখো পিন্ডারি একটা ওয়ার ছিল, পিন্ডারি যে বিদ্রোহ, পিন্ডারি ওয়ার, সেটা হয় 1817 থেকে 1818। এই সময় ওয়ারেন হেস্টিংস নয়, এটা হবে লর্ড হেস্টিংস, লর্ড হেস্টিংস। তাহলে লর্ড হেস্টিংস এই যে বিদ্রোহটা, পিন্ডারদের যে বিদ্রোহ, এই বিদ্রোহটা দমন করেছিলেন লর্ড হেস্টিংস, এবং তারই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদ্রোহ দমনের পেছনে। দেখো এই পিন্ডারি যে পিন্ডার কারা ছিল? দেখো পিন্ডাররা অ্যাকচুয়ালি ছিল তোমার সাধারণ ঘরের মানুষ, এরম কোনো ব্যাপার নেই। তারা কি করতো? তারা কিন্তু ডাকাতি করতো, ডাকাতি করতো, ঠিক আছে, এবং তারা ধরো যে মারাঠা যে আর্মি রয়েছে, ঠিক আছে, এই মারাঠা আর্মিদের ভেতরে তারা লুকিয়ে থাকতো। ঠিক আছে, লুকিয়ে মারাঠা আর্মিদের কাছ থেকেই বিভিন্ন ঘর থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু রাবারি করতো, মানে ডাকাতি করে আলটিমেটলি চলে আসতো। তো পিন্ডার কারা? তাহলে পিন্ডার একদম সাধারণ গৃহস্থ মানুষ, দেখে বোঝা যাবে না, তারা লুকিয়ে থাকতো কোথায়? এই মারাঠা আর্মিদের মধ্যে, এবং মারাঠা আর্মিদের কাছ থেকে এরা মেইনলি কিন্তু প্রচুর লুট করেছে, এবং বলা যায় যে মারাঠা আর্মিদের সঙ্গেও এরা যুক্ত হয়ে লুট করেছে। ঠিক আছে, মারাঠা আর্মিদের কাছ থেকেও লুট করেছে, মারাঠা আর্মিদের সঙ্গে যুক্ত হয়ে অন্যদের কাছ থেকেও লুট করেছে, কারণ এরা একদমই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেত। তো যখন পিন্ডারদের দমন করা এক প্রকারে অসম্ভব হয়ে যাচ্ছিল, ঠিক আছে, সেই সময়ে এই 1816-এ তোমার ব্রিটিশ একটা যুদ্ধ ঘোষণা করে এই পিন্ডারদের সঙ্গে, ঠিক আছে, যাকে আমরা বলছি পিন্ডারি ওয়ার। এবং এর যে কমান্ডার ছিল তিনি হচ্ছেন হেস্টিংস।
এবং আলটিমেটলি এর মাধ্যমে পিন্ডারদের দমন করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পিন্ডাররা কারা? নর্মাল হাউস হোল্ডস পার্সন ছিল, যারা মারাঠা আর্মিদের সঙ্গে বা মারাঠা আর্মিদের কাছ থেকেও রাবারি করতো, ঠিক আছে, এবং প্রচুর মানুষের কাছ থেকে রাবারি করতো, এবং যাদের এক প্রকারে যখন তাদের আর কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন আলটিমেটলি এই লর্ড হেস্টিংস তাদের এগেনস্টে অ্যাকশন নেয় এবং তাদের দমন করে। ঠিক এরম তুমি যেমন পিন্ডার পাচ্ছ, আর একটা পাবে ঠগস। তোমরা নিশ্চয়ই পড়েছো ঠগস অফ হিন্দুস্তান, দেখেছো আমির খানের সিনেমা ঠগস অফ হিন্দুস্তান। তো অমিতাভ বচ্চন, তারপরে তোমার আমির খান, এবং তুমি যদি সিনেমাটা দেখো, আমি ভাবলাম আমির খানকে এক প্রকারের অনেকেই হয়তো অনেকে রেসপেক্ট করে, আমিও খুব রেসপেক্ট করি, কিন্তু আমি আমির খানকে না এরকম দৃষ্টিকোণ থেকে দেখতে চাইনি, যে তোর এরকম একটা কালপ্রিট চরিত্র করেছে, আমার পছন্দ হয়নি। কিন্তু সত্যি বলতে একদিন কোথাও না কেন চালিয়েই ফেললাম ঠাকস অফ হিন্দুস্তানটা দেখি। তো ঠাকস অফ হিন্দুস্তান দেখার পরে না মাথা খারাপ হয়ে গেল আমির খানের অভিনয় দেখে, যে মানুষ অভিনয়ের এই জায়গায় পৌঁছাতে পারে। আমি আমার দাদাকে একটা কথা বললাম যে আম, তুমি অন্য দৃষ্টিকোণ থেকে সিনেমাটা দেখো, শুধু অভিনয় দেখো, আর কিছু দেখতে হবে না। তো মাথা খারাপ হয়ে গেল আমির খানের অভিনয় দেখে ঠাকস অফ হিন্দুস্তান। এখনো বলা যায় যে আমার একটা অলমোস্ট মানে খুবই ইম্পর্টেন্ট, বা আমি বলতে পারি খুব ভাইটাল একটা মুভি সিরিজের মধ্যে পড়বে ঠাকস অফ হিন্দুস্তান। এত সুন্দর অভিনয় করেছে। এবং ঠাকসের ওই সময় মেন্টালিটি কি ছিল সেটা নিয়েই ঠাকস অফ হিন্দুস্তান সিনেমাটা হয়েছে। ঠাকসেরও দমন করেছিল কে? ঠাকসের দমন করেছিল ক্যাপ্টেন স্লিম্যান। এখানে আমরা পাবো, দেখবে এই যে হু সাপ্রেস দ্য ঠগস, যেটা অ্যাকচুয়ালি ঠগস অফ হিন্দুস্তানের ঠগস, ক্যাপ্টেন স্লিম্যান। এবং এদের দমন করাটা সত্যি অর্থে খুব মানে কঠিন হয়ে গেছিল। এরা সত্যি অর্থে ভালো ছিল, ঠিক আছে, এরা ভালো ছিল, এবং এরা সত্যি বলতে কালীর উপাসক ছিল, ঠিক আছে, কালী, জঙ্গলের মধ্যে বাস করতো, এবং আলটিমেটলি ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিল। এদের দমন করেছিল ক্যাপ্টেন স্লিম্যান, আমরা পড়বো পরের দিকে। আচ্ছা, হোয়াট ইজ বালকান প্ল্যান? দেখো, বালকান প্ল্যান ইজ নাথিং বাট আ প্ল্যান অফ ইন্ডিয়া, একটা ইন্ডিয়ার প্ল্যান যেটা ডেভেলপড বাই ডিকি বার্ড। কে এনেছেন এই বালকান প্ল্যানটার ফাউন্ডারকে? ডিকি বার্ড, DICKIE, ডিকি বার্ড। তাই একে বলা হয় ডিকি বার্ড প্ল্যান। কি জানো তো, এই বালকান প্ল্যানটা হচ্ছে জাস্ট ইন্ডিয়া যখন স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে গেছে, মানে অলমোস্ট স্বাধীন, জাস্ট ঘোষণা করা হবে। কে ঘোষণা করবে? লর্ড মাউন্ট ব্যাটেন। তো লর্ড মাউন্ট ব্যাটেন 1947-এ যখন ইন্ডিয়া স্বাধীনতা ঘোষণা করবে, তার আগে তিনি একটা স্বাধীনতার স্বরূপ তৈরি হয় না, যে আমরা এরম ভাবে ভাবছি ইন্ডিয়াকে, এরকম ভাবে আমরা স্বাধীনতা দিতে চাইছি, এই ব্যাপার। তো একটা প্ল্যান ইন্ডিয়ার কাছে তুলে ধরেন যে আমরা এরম ভাবে স্বাধীনতা দেব ভাবছি, আপনাদের কি মতামত? সেটাই হচ্ছে বালকান প্ল্যান। এই বালকান প্ল্যানের মেইন উদ্দেশ্য কি ছিল? বালকান প্ল্যানের মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াতে যতগুলো তোমার বলতে পারো যে টেরিটরি রয়েছে, ঠিক আছে, টেরিটরি মানে এই যে যতগুলো প্রভিন্স, টেরিটরি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভিন্স, যতগুলো প্রভিন্স রয়েছে, বেঙ্গল প্রভিন্স, মাদ্রাজ প্রভিন্স, পাঞ্জাব প্রভিন্স, মাইশর প্রভিন্স, যতগুলো প্রভিন্স রয়েছে, এই ডিকি বার্ড প্ল্যানে বলা হয় যে সমস্ত প্রভিন্সকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ বলে ঘোষণা করা হবে। কি বললাম? সমস্ত সমস্ত প্রভিন্সকে ইন্ডিপেন্ডেন্ট দেশ বলে ঘোষণা করা হবে। মানে বেঙ্গল প্রভিন্সটা একটা আলাদা দেশ, পাঞ্জাব প্রভিন্সটা আলাদা দেশ। তো অ্যাকচুয়ালি বালকান প্ল্যান কেন বলা হচ্ছে? কারণ
দিস অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য বালকানাইজেশন অফ ইন্ডিয়া। বালকানাইজেশন মিনস খণ্ডীভবন। ইন্ডিয়াকে খণ্ড 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 করে দেওয়া হচ্ছে না? তাই এটা অ্যাকচুয়ালি কিন্তু বালকান প্ল্যান নয়, এটা অ্যাকচুয়ালি ডিকি বার্ড প্ল্যান। বাট বালকান প্ল্যান কেন বলা হয়? দিস অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য বালকানাইজেশন অফ ইন্ডিয়া, তাই আমরা বলছি বালকান প্ল্যান। বালকান প্ল্যান ক্লিয়ার? এই বালকান প্ল্যানটা যখন ইন্ডিয়ার কাছে তুলে ধরা হয় তখন জওহরলাল নেহেরু একদম সজোরে এর এগেনস্টে কথা বলে যে না, কংগ্রেস কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে না। তো সেই জন্য বালকান প্ল্যানটা কি ফেল করে যায়। দেন মাউন্ট ব্যাটেন যে অ্যাওয়ার্ড বা মাউন্ট ব্যাটেন প্ল্যানে আলটিমেটলি ইন্ডিয়া স্বাধীনতা দেওয়া হয়, ইন্ডিয়া এবং পাকিস্তান দুভাগ করে। ঠিক আছে, এটার পেছনে বালকান প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে সেটাই। দেখো, কুকা মুভমেন্ট টেক প্লেস ডিউরিং নর্থ ব্রুক। ঠিক আছে, কুকা মুভমেন্ট হয়েছিল কত সালে? 1845 থেকে 1872। কোথায় হয়েছিল? পাঞ্জাবে। পাঞ্জাবে। আমরা পড়বো, আমরা অনেকগুলো কৃষক বিদ্রোহ, ট্রাইবাল বিদ্রোহ এগুলো পড়বো। তো কুকা হচ্ছে অ্যাকচুয়ালি নন ট্রাইবাল একটা মুভমেন্ট, ঠিক আছে, যার মেইন লিডার ছিল জহরমাল। আমরা পড়বো পরে লাস্ট ক্লাস একদম। জহরমাল, জহরমাল ইনি এই কুকা মুভমেন্ট মেইনলি চালু করেছিলেন 1845 বা 1872-তে। ঠিক আছে, এই জহরমালের প্রচেষ্টায় কুকা মুভমেন্ট হয়েছিল নর্থ ব্রুকের টাইম ফ্রেমে, পাঞ্জাবে হয়েছিল, যেটা ব্রিটিশদের এগেইনস্টে যে বিদ্রোহগুলো আমরা পড়বো সবটাই মানে আছে। তো কুকা মুভমেন্ট কার সময় হয়? নর্থ ব্রুকের টাইম ফ্রেমে। দেখো, মেড সামার ক্যাপিটাল ইন ইন্ডিয়া সিমলা। দেখো, আমরা সবাই জানি ইন্ডিয়াতে যখন গরম হয়, প্রচুর গরম, সেই জন্য ইন্ডিয়ার ক্যাপিটাল ইনিশিয়ালি কোথায় ছিল? কলকাতা, যখন ব্রিটিশরা এসেছিল। তো কলকাতায় এত গরম হতো গরমকালে, সেই জন্য ব্রিটিশরা ইন্ডিয়ার সেকেন্ড ক্যাপিটাল বানিয়েছিল সিমলা। গরমকালের, গরমকালে ঠান্ডার যেখানে রয়েছে সিমলা, আমরা সবাই জানি ঠান্ডা হবে, তাই সেকেন্ড ক্যাপিটাল সিমলাতে ট্রান্সফার করেছিল। তাই সিমলাকে বলা হতো সেকেন্ড ক্যাপিটাল ইন ইন্ডিয়া, সেকেন্ড সামার ক্যাপিটাল বা সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হচ্ছে সিমলা। কে বানিয়েছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাবলিশন অফ ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড মানে আমরা জানি যে যে ভ্রূণ হত্যা করা, সেটাকে বন্ধ করেছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। তো আমরা সবাই জানি যে এইগুলো ইন্ডিয়ার জন্য একটা আশীর্বাদ বলা যায়, যে সতী দাহ প্রথা আটকানো বা ইনফ্যান্টিসাইড বা ফিমেল ইনফ্যান্টিসাইড এগুলোকে বধ করা, এইগুলো আলটিমেটলি আটকেছিল কিন্তু ব্রিটিশরা যে একদমই কিছু করেনি, কিছু কিছু জিনিস সত্যি খুব ভালো করেছেন, সেইগুলো আমরা দেখলাম। তো আমরা আজকে এই অবধি ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এর পরের যে সেগমেন্ট সেখানে আমরা বাকিটা কমপ্লিট করব। দেখো, আরও একটা পেজ রয়েছে মোটামুটি ক্লিয়ার। তো এখানে এন্ড করে দিচ্ছি।